আসসালামু আলাইকুম। আরেকবার একটু আসলাম। আসলে বাংলা এবং ইংরেজির উত্তরগুলো দেখলাম অনেকেই পারেননি। পরীক্ষায় দিয়েছেন 3 জন, তার মধ্যে ম্যাক্সিমামই দেখলাম যে আনসারগুলো হয়নি। তার কারণগুলো বুঝলাম না আসলে আপনারা কীভাবে পড়লেন। যাই হোক, তো একটা প্রশ্ন ছিল ভাবুক, এটার সন্ধি বিচ্ছেদ বলা ছিল যে ভাবুক, এটা অনেকেই এইটা লেখে যে ভাব যোগ উক, ভাবুক, এটা আসলে ভুল। তো উত্তর হবে ভৌ যোগ উক। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে ওকার বা ঔকার এরপরে যদি অন্য কোনো স্বর আসে, অর্থাৎ অন্য স্বর, যেমন ধরা যাক আপনার নৌ, নৌয়ের মধ্যে ঔকার আছে, তারপরে আমরা যদি অন্য স্বর হিসেবে ব্যবহার করি যেমন ইক, অর্থাৎ এখানে রস্যই আছে, অর্থাৎ এখানে ঔকার প্লাস রস্যই, অর্থাৎ প্রথম প্রথম স্বরটা ও বা ঔ হবে, পরের স্বরটা যাই হোক, রস্যই হোক আর যাই হোক, সেক্ষেত্রে আমাদের যে ফলাফলটা আসে সেটা হচ্ছে আমাদের অব অথবা আবো, এরকম একটা উচ্চারণ আসে। যেমন দেখেন, আমরা যদি বলি আপনার ভাবুক, ভাবুক শব্দের উচ্চারণটা কি আসে, এরকম আসে যে আব আসে একটা, অর্থাৎ আব, অর্থাৎ এই অংশটার মধ্যে একটা আব উচ্চারণ আসে। তাহলে এটা যদি আমরা এভাবে চিন্তা করি যে ভৌ আর যোগ উক, তাহলে এখানে যে ঔকারটা আছে, এই ঔকারটা আর এখানে যে উর্স্বকারটা আছে, এই দুইটা মিলে, বা এখানে রস্যকার থাক ঋষিকার থাক, যাই যেমন এখানে ঋষিকার ছিল, কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে আপনার ওকার থাকবে বা ওকার থাকবে। তো এই দুইটা মিলে কি হয়, এই দুইটা মিলেও অব বা আব উচ্চারণটা আসে। তাহলে দেখেন আমাদের এখানে যে আব, ভাবুকের মধ্যে ভা আব, একটা আব আছে, অর্থাৎ ভয়ের মধ্যে যে আকারটা আছে, এই আকারটাকে যদি আমরা আকার ধরি তাহলে পরের ব মিলে হবে আব, ভা আব, এরকম। তো সেক্ষেত্রে আমরা সূত্র অনুযায়ী চিন্তা করতে পারি, এটা সন্ধির নিয়ম। সন্ধির নিয়মগুলো যারা ভালো করে বুঝেন তারা বুঝে পড়লে এই ভুলগুলো হয় না। অর্থাৎ মেন কথা হচ্ছে ওকার বা ঔকার এরপরে অন্য যে কোনো স্বরই আসুক, সেটা হতে পারে রস্যিকার, হতে পারে মানে দীর্ঘিকার, হতে পারে যে রস্যকার, যাই আসুক না কেন, উচ্চারণটা হয়ে যায় হচ্ছে আবো অথবা অব। তো এইটা যেমন আমাদের এখানে আবো উচ্চারণটা হচ্ছে, তো এরকম উচ্চারণটা আসে আমাদের এই সূত্রটার ক্ষেত্রে। তো এই জন্য আমরা বলতে পারি যে ভাবুকের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ভৌ যোগুক। আর অনেকেই ভুল আনসারটা দেয় যে ভাব যোগুক, আসলে এটা দিলে ভুল উত্তর হবে, কারণ এখানে এই ভাবের মধ্যে আমাদের ঔকারটা পড়বে না, আর আমাদের ঔকারটা লাগবে, কারণ আমাদের মিলাতে হবে এরকম ঔকার প্লাস উ, অর্থাৎ এইখানে যে উটা আছে সেই উ, আর শুরুতে লাগবে হচ্ছে আমাদের ঔকার। তা আপনি যদি ঔকারের জায়গায় আবো মানে আবো লেখেন, তাহলে তো এটা তো আপনার ফলাফলটা হয়ে গেল, অর্থাৎ যে ফলাফলটা পাইলাম সেটা হয়ে গেল, এটা হবে না। আমাদের সন্ধির নিয়ম অনুযায়ী দুইটা স্বরের মিলন ঘটবে। তা আপনি তো একটা ওয়ার্ডের মানে একটা শব্দ আব ও সরাই আব একটা শব্দ বসায় দিলেন, সেটা তো হবে না। আপনাকে একটা স্বর, দুটা স্বর মিলাতে হবে। যাই হোক, এরপরে প্রশ্ন ছিল পতঞ্জলি। পতঞ্জলি আর একটা ছিল মনে হয় কি জানি, পাতস্পতি মনে হয়, এটা এটা হচ্ছে নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এরপরে ছিল চন্দ্রমুখ। চন্দ্রমুখের সমাস চাওয়া হয়েছে, এটা হচ্ছে আসলে মুখ চন্দ্রের রূপ মতো বা মুখ চন্দ্রের ন্যায়, যাই বলেন না কেন। তো এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস, কারণ আমরা জানি যে দুইটা কর্মধারয় সমাস আছে, একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে উপমিত, আরও আছে রূপক আছে। তো মেন কথা হচ্ছে যে উপমিত কখন বুঝবো আমরা, যখন আমরা দেখব যে এই যে বলছে চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায় বা মুখ চন্দ্রের মতো, এটা উপমিতর মূল কথা হচ্ছে যে যার সাথে তুলনা করা হবে বা যে বিষয়টাকে তুলনা করা হবে সেটা উপস্থিত থাকবে। যেমন আমি আরেকটা উদাহরণ আপনাকে দিলে বুঝবেন। যেমন আমি যদি বলতাম যে তুষার শীতল, সাপোজ তুষার শীতল। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, একটু ভালো করে লিখে দেন, আবার বুঝবেন না, যে তুষার শীতল, মনে রাখেন তুষার শীতলকে আমি যদি প্রশ্ন করি যে তুষারের মতো শীতল, তাহলে আমি এখন প্রশ্ন করি তুষারের মতো শীতল কি, কোন বিষয়টা তুষারের মতো শীতল, আমি কি দিয়ে প্রশ্ন করলাম, যে কি বা কে, কে তুষারের মতো শীতল, কে বা অথবা কোন বিষয়টা তুষারের মতো শীতল, উত্তরটা কিন্তু পাবেন না। দ্যাট মিনস যখন এরকম উত্তর পাওয়া যায় না তখন সেটা হয় উপমান। আপনি আরও বলতে পারেন, যেমন আমি বলি রক্ত জবা, রক্ত জবা। আপনি প্রশ্ন করেন তো কি যে কি রক্তের মতো জবা, এখন প্রশ্ন করেন কি রক্তের মতো জবা, উত্তর কি আছে আপনার এই শব্দের মধ্যে? নাই। আমি যদি বলি কচু কাটা, এখন আমি এটা ভাঙলাম বেশ বাক্য যে কচুর মতো কাটা, এখন আপনি বলেন যে কি কচুর মতো কাটা, উত্তর আছে? নাই। তাহলে যেইগুলোতে আপনি এভাবে কি দিয়ে প্রশ্নগুলোর উত্তর পাবেন না সেগুলোকে আমরা বলি
উপমান কর্মধারয় সমাস। আর যেগুলোকে আপনি উত্তর পাবেন, যেমন আমি যদি বলতাম যে পুরুষ সিংহ, পুরুষ সিংহ, এখন আপনি এটা ব্যাসবাক্য কি, যে পুরুষের ন্যায় সিংহ না সিংহের ন্যায় পুরুষ? নিশ্চয়ই সিংহের ন্যায় পুরুষ, কারণ পুরুষের গুণটা বোঝাচ্ছে এখানে। তাহলে সিংহের ন্যায় পুরুষ, আপনি প্রশ্ন করেন তো সিংহের ন্যায় কে, উত্তর দেখবেন আছে পুরুষ, সিংহের ন্যায় পুরুষ। আপনি এখানে প্রশ্ন করেন যে চন্দ্রমুখ, মুখ চন্দ্রের মতো, আপনি প্রশ্ন করেন তো যে চন্দ্রের মতো কি, দেখবেন উত্তর আছে মুখ। তাহলে এইরকম যখন আমরা কর্মধারয় সমাজগুলোকে বিশেষ করে উপমান আর উপমিতির মধ্যে প্যাচ লেগে যায়, তখন আমরা এইভাবে প্রশ্ন করে বের করবো। আর অনেকে আবার এটাকে বলে যে এটা মনে হয় রূপক কর্মধারয়, এরকম যে চন্দ্র রূপ মুখ, না আসলে তেমনটা না। চন্দ্র রূপ মুখ এরকম বোঝায় না, চন্দ্রমুখ বলতে বোঝায় মুখটা চন্দ্রের মতো এরকম বোঝায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো উপমিত কর্মধারয় সমাস। এরপর আসি কালসাপ। এটা খুবই কমন একটা সমাস, এটা প্রায় আসে বিভিন্ন পরীক্ষায় এবং এটা কমন ভুল আমরা প্রায় করি, আজকে অনেকে ভুল করছে। কালসাপ হচ্ছে যে কাল তুল্য সাপ, কাল তুল্য সাপ। অনেকে এখানে বেশ বাক্যটা তৈরি করে যে কাল রূপ সাপ, আসলে না। আসলে এখানে কালসাপ বলতে কি বোঝাচ্ছে? কালসাপ বলতে বোঝাচ্ছে যে সাপটা বিষাক্ত, অর্থাৎ বিষাক্তের মতো, অর্থাৎ সাপের মতো বিষাক্ত, এরকম অর্থ বোঝাচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন আমরা কোনো কিছুকে তুল্য দিয়ে চিন্তা করি তখন সেটা নিত্য সমাস হয়ে থাকে। তাই এই কাল তুল্য সাপ হচ্ছে নিত্য সমাস। বা এটা আপনারা মনে রাখেন, যেমন কিছু কিছু সমাস আছে নিত্য সমাস, যেমন গ্রামান্তর, দেশান্তর, কালসাপ, এরকম বেশ কয়েকটা আছে, হাতে গোনা 7-8টা আছে, মনে রাখলেই হয় নিত্য সমাস। তো এটা অনেকে এখানে অনেকে দুটা ভুল করে, অনেকে বলে এটা রূপক কর্মধারয়, কারণ কাল রূপ সাপ চিন্তা করে। আসলে কাল রূপ সাপ কখনো হয় বলেন? কাল রূপ সাপ মানে কি? ওই কাল বলতে এখানে বিষাক্ত বোঝাচ্ছে, তাহলে অন্তর কি হবে? বিষাক্ত রূপ সাপ, মিললো? অর্থই তো মিলবে না। এই কাল বলতে এখানে বিষাক্ত বোঝাচ্ছে। তাহলে আপনি যদি ব্যাস বাক্য করেন যে কাল রূপ সাপ, তাহলে অর্থ কি দাঁড়ালো? যে বিষাক্তের মতো সাপ, তাহলে মিললো কি? বিষাক্তের মতো সাপ হয় কখনো? তাইলে এখানে কাল বলতে বিষাক্ত বোঝালে আমরা এভাবে বলতে পারি যে কাল তুল্য সাপ, অর্থাৎ এই সাপটাকে বিষাক্তের সাথে তুলনা করা হচ্ছে। বিষাক্ত যেমন, সাপটার মতো সে বিষাক্ত, এরকম। তো সেই অর্থে আমরা এটাকে নিত্য সমাস বলতে পারি। আর কেউ কেউ এখানে অনেকে আবার বলে এটা আপনার বহুব্রীহি সমাসও অনেকে বলতে পারে, কিন্তু এটাও ভুল। আসলে বহুব্রীহি সমাস বলতে ব্যাখ্যাটা অনেকে দেয় এরকম যে এখানে আসলে কালসাপ বলতে আসলে মানে দ্বিতীয় কোনো বিষয়কে বোঝাচ্ছে। যেমন আমরা বহুব্রীহি সমাস জানি যে বহুব্রীহি সমাসটা সাধারণত প্রথম পদ বা দ্বিতীয় পদ কোনোটাকে না বোঝায় তৃতীয় কোনো মানে পদকে বোঝায় বা তৃতীয় কোনো বিষয়কে বোঝায়। আসলে ওইটাও যুক্তি এখানে খাটে না। তো সেক্ষেত্রে আমরা এটাকে সার্বিকভাবে বলতে পারি, বিভিন্ন বইয়ের রেফারেন্স আছে দেখবেন যে এটা নিত্য সমাস। এটা অনেকে পারছেন প্রিয়ঙ্গদা, যে প্রিয় কথা বলে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ। এটা অনেকেই পারছি আমরা, উপপদ তৎপুরুষ। এটা আরও অনেকগুলো আছে, যেমন কতগুলো উপপদ তৎপুরুষ আপনারা মুখস্থ করে নিয়েন, যেমন প্রিয়ঙ্গদা, পকেট মার, হ্যাঁ আছে কিছু কিছু। এরপরে আসি কমন ভুলগুলো যেগুলো করছি আমরা। উড ইউ প্লিজ টেল মি হোয়ার ইউ লিভ, এটাকে বলছিল কোন ক্লজ। এখানে খেয়াল করেন যে এই যে অংশটা, এটা ক্লজ নির্ণয় করতে বলা হয়েছিল। এখন আপনি এটাকে যদি বাদ দিয়ে চিন্তা করেন, ইট দিয়ে মিলান, তাও তো হয়। অর্থাৎ উড ইউ প্লিজ টেল মি ইট হতে পারে না? অর্থাৎ আপনি বলতে পারেন যে তুমি কি আমাকে এটা বলবে। অর্থাৎ একটা বাক্যের এটা মেইন ভার্ব, এটা অবজেক্ট, অবজেক্ট নাম্বার 1, ইট অবজেক্ট নাম্বার 2। অর্থাৎ একটা বাক্যে দুটো অবজেক্ট হতে পারে। আমি যদি বলি যে এরকম বলতে পারি না আমি, যে গিভ মি এ পেন, তাহলে দেখেন এই মি হচ্ছে অবজেক্ট নাম্বার 1, পেন হচ্ছে অবজেক্ট নাম্বার 2। তাহলে একটা বাক্যে তো দুটো অবজেক্ট হতে পারে। তো এই অবজেক্টটাও তো এই গিভ ভার্বের, এই পেনটাও তো গিভ ভার্বের অবজেক্ট। তাহলে এখানে দেখেন এই পুরো অংশটা, হোয়ার ইউ লিভ, এই পুরো অংশটা এই টেল ভার্বের অবজেক্ট। সেটা অবজেক্ট নাম্বার 2 হতে পারে, বাট অবজেক্ট তো। আর আমরা জানি যে অংশটা একটা ভার্বের অবজেক্ট হয় অথবা সাবজেক্ট হয়, সেটাই হয় কি নাউন ক্লজ। তাহলে এই অংশটা হোয়ার ইউ লিভটা হচ্ছে নাউন ক্লজ। বা আপনি ইট দিয়ে মিলালেও হবে, আপনি মিলান ইট দিয়ে, যেমন উড ইউ প্লিজ টেল মি ইট, তাও তো হয়। তো এইটা ভুল করাটা একদম অযৌক্তিক একটা কাজ হয়েছে, যারা ভুল করছেন। দিস ইজ দ্য সলিউশন দ্যাট আই ওয়ান্টেড, এটাও একই কথা, জাস্ট এই অংশটা আগে নিয়ে দিছি আমি। আপনারা এভাবে বলতে পারতো যে আই ওয়ান্টেড দিস সলিউশন, ব্যাপারটি এরকম। অর্থাৎ এখানে আসলে অনেকে এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ চিন্তা করেন, মনে করেন যে সলিউশনের সাথে দ্যাট রিলেটেড না। এই দ্যাট আসলে এই রিলেটিভ প্রোনাউন্সে ব্যবহৃত হয় নাই। এক্ষেত্রে বলা হচ্ছে যে দিস ইজ দ্য সলিউশন দ্যাট আই নিড। অনেক সময় দ্যাট বলেও না, বলে যে দিস ইজ দ্য সলিউশন আই নিড, এরকম বলতে পারে। দিস ইজ দ্য সলিউশন আই নিড, আই ওয়ান্টেড, এরকম বলতে পারে। সেক্ষেত্রে আপনি এটাকে পরে নিয়ে চিন্তা করেন যে এই ওয়ান্টেড ভার্বের অবজেক্ট কোথায়, চিন্তা করেন তো।
প্রশ্ন করেন ওয়ান্টেড ভার্বের অবজেক্ট কোথায়, অর্থাৎ আমি যদি বললাম আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, এখন প্রশ্ন করেন কি চেয়েছিলাম, দেখবেন এটা আসবে উত্তর, দিস ইজ দ্য সলিউশন। দ্যাট মিনস এই পর্যন্ত আমার আন্ডারলাইন করা ছিল, ইনভার্ট করা ছিল। আমরা জানি যে নাউন ক্লজগুলোকে সাধারণত আমরা কী দিয়ে প্রশ্নগুলি পাওয়া যায়, আপনি এটাকেও তাই বলেন, প্রশ্ন করেন বলছে উড ইউ প্লিজ টেল মি, আপনি কি আমাকে বলবেন হোয়ার ইউ লিভ, আপনি কোথায় বাস করেন। তাহলে এখন আমি এখানে যদি প্রশ্ন করতাম যে আপনি আমাকে কি বলবেন, দেখেন কি দিয়ে প্রশ্ন করলে যে হোয়ার ইউ লিভ, আপনি কোথায় বাস করেন, তার মানে যে কী দিয়ে প্রশ্নগুলো উত্তর মিলতেছে। এখানেও তাই বলছে যে আমি কি চেয়েছিলাম, দেখেন উত্তর আসবে দিস ইজ দ্য সলিউশন। তাহলে কী দিয়ে প্রশ্নগুলো মিলাতে পারেন, আমরা নাউন ক্লজগুলোকে অনেকভাবে চিন্তা করতে পারি, কী দিয়ে প্রশ্ন করে বের করতে পারি, হ্যাঁ, তারপরে কাকে দিয়ে প্রশ্ন করে বের করতে পারি, কী বা কাকে দিয়ে, কারণ আমরা জানি যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলেই সেটা অবজেক্ট হয়। একটা ভার্বকে আপনি যখন কী বা কাকে দিয়ে প্রশ্ন করবেন তখনই সেটা অবজেক্ট হবে, বা যে অংশটা পাবেন সেটা অবজেক্ট হবে। যখন এটা তো আমি কী দিয়ে প্রশ্ন করেন আই ওয়ান্ট, আমি চেয়েছিলাম, কী চেয়েছিলাম, এই সলিউশন, এই সমাধান। তাহলে আমরা জানি যে অংশগুলোকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা হয় সেই অংশটা হয় হচ্ছে অবজেক্ট বাক্যের, আর অবজেক্ট সবসময় কী হয়, নাউন ক্লজ হয়। বা আপনি বেসিক না জানলেও আপনি যদি ইট দিয়ে রিপ্লেস করেন তাও মেলাতে পারবেন। এই বাক্যটা হয়তো ইট দিয়ে রিপ্লেস করতে গেলে ঝামেলা পড়ে যাবেন, কারণ এটা ইট দিয়ে রিপ্লেস করুন কীভাবে, এখানে এরকম হবে যে ইট দ্যাট আই ওয়ান্ট হয় না, একটু চিন্তা করতে হবে ঘুরে যে আই ওয়ান্টেড ইট, এরকম, অর্থাৎ এই অংশটাকে পরে নিয়ে চিন্তা করতে হবে, আই ওয়ান্টেড ইট। এরপর বলছে ডিসক্লোজ দ্য ফ্যাক্ট হুইচ রিয়েলি ম্যাটার্স, এখানে দেখেন এই ফ্যাক্ট হচ্ছে নাউন আর এই হুইচ হচ্ছে রিলেটিভ নাউন। এইবার মিলতেছে যে কোন ফ্যাক্টটা, যেই ফ্যাক্টটা, অর্থাৎ ওই ফ্যাক্টটা ডিসক্লোজ করো, প্রকাশ করে দাও যেটা আসলে আমাদের জন্য ম্যাটার করে। তাহলে এইখানে ফ্যাক্টের সাথে হুইচ রিলেটিভ প্রোনাউন আছে, এখানে আমি বলতে পারি নিঃসন্দেহে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে আমরা প্রথম ক্লজের প্রথমটা পাইলাম হচ্ছে নাউন ক্লজ, সেকেন্ডটাও নাউন ক্লজ, থার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আসি আমাদের দুইটা ফ্রেজ ছিল, বলতেছে ডোন্ট স্টাডি ফিটস অ্যান্ড স্টার্টস। এখানে আমি সম্ভবত প্রশ্নটা ভুল করছিলাম, এখানে আসলে ডোন্ট স্টাডি এরপর বাই হওয়ার কথা ছিল, বিপদূষণটা বাই দেওয়া উচিত ছিল, সেটা আমি প্রশ্নে দিই নাই, বাট তারপরও না দিলেও এটা হয় বাক্যটা, অর্থাৎ বাই ফিটস অ্যান্ড স্টার্টস অনেকে বলে, আবার সরাসরিও ফিটস অ্যান্ড স্টার্টস বলা যাবে, কারণ এটা এই অংশটা একটা ইডিয়মস। তো সেক্ষেত্রে ইডিয়মস হোক আর যাই হোক, আপনি এই স্টাডিকে প্রশ্ন করেন, আমাকে বলা হচ্ছে যে ডোন্ট স্টাডি, পড়াশোনা করো না, ফিটস অ্যান্ড স্টার্টস, এলোমেলোভাবে। তাহলে এলোমেলোভাবে পড়াশোনা করতে না করছে, আপনি প্রশ্ন করেন ভার্বকে যে কি করব না, বা কীভাবে পড়াশোনা করতে না করছে, এলোমেলোভাবে, কারণ বাই এই ফিটস অ্যান্ড স্টার শব্দের অর্থ কি, এলোমেলোভাবে। তাহলে এখন বাই দিলেও তাই অর্থ হবে, বাই ফিটস অ্যান্ড এলোমেলোভাবে। তাহলে আপনি প্রশ্ন করেন যে কিভাবে পড়াশোনা করব না, উত্তর আসবে এলোমেলোভাবে। আমি যদি বলতাম এরকম যে ডোন্ট গো বাই ওয়াকিং, দেখেন এবার যদি প্রশ্ন করতাম, এটা যদি বলতাম কি কি আপনার ফ্রেজ, তখন আপনি কী বলতেন, বলা হচ্ছে যে ডোন্ট গো বাই ওয়াকিং, হেঁটে হেঁটে যেও না। তাহলে আপনি প্রশ্ন করেন ভার্বকে যে কীভাবে যেও না, উত্তর আসবে হেঁটে হেঁটে যেও না। তাহলে কিভাবে, কেন, কেমন করে, এই ধরনের উত্তর আসলে সেই অংশটা কি হয়, অ্যাডভার্ব ফ্রেজ অথবা অ্যাডভার্ব ক্লজ হয়। যেহেতু এটা ক্লজ না, এটা ফ্রেজ নির্ণয় করতে বলছে, কারণ ফ্রেজ সাধারণত আমরা জানি যে একটা ফিনিট ভার্ব দিয়ে হয়, বাই ফিটস অ্যান্ড স্টার্ট হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। কে জানি এটা দিছে, ভার্বাল ফ্রেজ না কি জানি লিখছে, বুঝলাম না কিছু, যাই হোক। তো এরকম আপনার ইডিয়মস দিয়ে যখন যুক্ত থাকে তখন ইডিয়মসগুলোর অর্থের উপর ডিপেন্ড করে, যেমন ইডিয়মসের অর্থটা যদি নাউনের মতো হয় তাহলে আবার নাউন ক্লজ হয়ে যাবে, কিন্তু এখানে আসলে কিভাবে পড়াশোনাটা করতে না করছে সেটা প্রকাশ পাইছে, খেয়াল করেন কিভাবে, তাহলে উত্তর আসবে যে এলোমেলোভাবে, এরকম। এটা বলতেছে হি ডিসক্রাইবড হিজ নেটিভ ভিলেজ ক্রাউডেড উইথ ভাস্ট পিপল। এখানে দেখেন নেটিভ ভিলেজটা হচ্ছে, আমি নেটিভটা লিখি নাই, নেটিভ ভিলেজ, এই ভিলেজ হচ্ছে নাউন, আর এই যে ক্রাউডেড এটা হচ্ছে পার্টিসিপলের ভার্ব থ্রি। অর্থাৎ আমরা জানি যে যখন কোনো নাউনের সাথে কোনো পার্টিসিপলের ভার্ব থ্রি অথবা পার্টিসিপলের ভার্ব আইএনজি যুক্ত হয় তখন ওইটা হয় কি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে আমাদের লাস্টেরটা, কারণ এটা আরেকভাবে ধরা যায়, অর্থাৎ আপনি চিন্তা করেন যে বলছে যে হি ডিসক্রাইবড হিজ নেটিভ ভিলেজ, যে নেটিভ ভিলেজটা হুইচ ইজ, দেখেন এখানে যে আমি এই জায়গাটাতে আমি যদি এটা হুইচ ইজ বসাই তাহলে বাক্যটা মিলবে, হুইচ ইজ ক্রাউডেড।
তাহলে আপনারা এরকম ফ্রেজের মধ্যে যখন দেখবেন যে নাউনের পরে নাউনের পরে কোনো ভার্ব থার্ড ফর্ম আছে অথবা নাউনের পরে কোনো ভার্ব আইএনজি আছে, তখন এটাকে সরাসরি চিন্তা করে নেবেন এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। অথবা আপনি যদি জাস্টিফাই করতে চান তাহলে আপনি কি করবেন, ওই নাউন আর ভার্বের থার্ড ফর্ম অথবা নাউন আর ভার্বের আইএনজির মাঝখানে এই জায়গাটাতে আপনি একটা হুইচ ইজ বসাবেন। হুইচ ইজ বসায় দেখেন বাক্যটা মিলে কিনা। দেখেন এই ভিলেজ হচ্ছে নাউন, এই দেখেন হুইচ রিলেটিভ প্রোনাউন। তাহলে নাউনের সাথে রিলেটিভ প্রোনাউন সম্পর্কই তো অ্যাডজেক্টিভ ক্লজ হয়। আমি ফেসবুকে মনে হয় এটার উপর ক্লাসও নিয়েছিলাম যে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ যেটা, অ্যাডজেক্টিভ ফ্রেজও আসলে সেটাই হয়। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজে যেমন নাউন বা প্রোনাউনের পরে রিলেটিভ প্রোনাউন থাকে, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজে এইটা থাকে না। অর্থাৎ নাউন প্রোনাউনের পর রিলেটিভ প্রোনাউন থাকে না, তবে সেটা আপনি দিয়ে নিয়ে মিলাতে পারবেন। যেমন দেখেন এখানে ছিল না, কিন্তু আপনি একটা রিলেটিভ নাউন তো দেওয়াই ছিল, নাউন তো আছে, ভিলেজ নাউন আছে, নাউন দেওয়া আছে, আপনি রিলেটিভ প্রোনাউন নিলেন, হুইচ নিলেন এখানে, তারপর একটা ভার্ব নেবেন ইজ বা ওয়াজ যাইলেন না কেন। অর্থাৎ পার্থক্য এতটুকুই, অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে নাউন প্রোনাউনের সাথে রিলেটিভ প্রোনাউন দেওয়াই থাকে। এই যে দেখেন, এই যে বলছে ফ্যাক্ট নাউন, দেখেন হুইচ রিলেটিভ প্রোনাউন দেওয়াই আছে। অর্থাৎ যখন ক্লজ হয় তখন নাউন প্রোনাউনের পর রিলেটিভ প্রোনাউন দেওয়াই থাকে, নাউন প্রোনাউন ফ্যাক্ট নাউন হুইচ রিলেটিভ প্রোনাউন দেওয়াই আছে। আর যখন সেটা আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ হয় তখন দেখেন আমি এই বাক্যটাকে যদি এখান থেকে যদি আমি ফ্যাক্টের পরে যদি হুইচটা আমি বাদ দিয়ে দিতাম, বাদ দিয়ে যদি কমা টমা দিয়ে লিখতাম, তাইলেই সেটা কী হয়ে যেত, নাউন এই কী বলে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যেত। এবং তখন আপনি কীভাবে বুঝবেন, তখন আপনি দেখবেন যে হুইচটা থাকবে না, তখন দেখবেন এই ম্যাটার ভার্বটা আইনজি করা আছে, ম্যাটারিং, অথবা দেওয়া আছে থার্ড ফর্ম ম্যাটার, এরকম কিছু একটা, অর্থাৎ দুইটা ফর্ম থাকবে, হয়তো ভার্ব থার্ড ফর্ম থাকবে অথবা আইনজি থাকবে। তাহলে আমরা সামারি আকারে বলতে পারি যে যেটা অ্যাডজেক্টিভ ক্লজ আসলে ওয়ান কাইন্ড অফ সেটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে নাউন প্রোনাউনের সাথে রিলেটিভ প্রোনাউন এবং তারপরে ভার্ব সব কিছুই থাকে, কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজের মধ্যে এই অংশগুলো থাকে না। তবে নাউন প্রোনাউন থাকবে, এরপরে আপনার রিলেটিভ প্রোনাউনটা থাকবে না। যেমন এখানে দেখেন ভিলেজের পরে রিলেটিভ প্রোনাউনটা ছিল না, এবং রিলেটিভ প্রোনাউনের পরে সাধারণত বিভাগগুলো থাকে না। সেক্ষেত্রে আপনি যদি দিয়া নেন তাহলে দেখবেন মিলতেছে। তাহলে এই ছিল আমাদের আনসারগুলো। আপনারা, আমি আসলে এই ভিডিওটা করলাম একটাই কারণে, সেটা হচ্ছে এটা তো আমি বললামই আনসারগুলো, আর কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে যে আপনারা জানি না আমার এই ভিডিওগুলো দেখেন কি না, বা সলিউশনগুলো মিলান কি না, কিংবা আমি যে সলিউশনগুলো দিচ্ছি বা যেভাবে বুঝাচ্ছি সেগুলো আপনারা বুঝতেছেন কি না। যে 4-5 জন আছেন এই মুহূর্তে আমার গ্রুপে, তাদেরকে বলতেছি যে I don't know যে I'm not sure যে whether you are watching my videos or you are trying to solve the problem which I try to recover, অথবা যেটা আমি বলতেছি এগুলো করেন কিনা আমি ঠিক শিওর না। যাই হোক, সেই মূল কথা হচ্ছে যে আপনাদের অঙ্কের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। আসলে অঙ্কের অবস্থা এত খারাপ যে কি বলবো। আমি আসলে আমার এই মুহূর্তে আমার শরীরটা ভালো না। আমি একটু আগে বলছি আপনাদেরকে যে আমার শরীরটা আজকে ভালো না, তারপরও আমি সাধারণত রাত 1-2টার ঘুমাই না। তো সেক্ষেত্রে ভাবলাম যে কিছু কথা বলি, নাহলে আসলে হচ্ছে না। মানে আমি বিশেষ করে রাফুনকে বলতেছি, রাফুন, ফারহা, এদেরকে বলতেছি যে আপনারা অঙ্কে আপনাদের এই অবস্থা, আমি আসলে হতাশ। আমি জানি না আপনাদের কার কেমন টার্গেট। রাফুনেরটা একটু কিছুটা জানি, কারণ রাফুন আমার বাসার পাশেই থাকে এবং পাশাপাশি ওর সাথে আমার পরিচয়টাও আগে থেকে। বাকিদেরকে তো আমি চিনি না, জানি না খুব একটা। আপনাদের কার কেমন গোল, কার কেমন মানে এই আমি তো বুঝি না। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে যে আপনাদের ম্যাথের যে অবস্থা, এতে আসলে আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো কোনো জব পাবেন না, এটা একেবারে শিওর। এবং এখন যে অবস্থা আপনারা আছেন ম্যাথে, আপনারা পিলি হয়তো টিকে যাবেন, কারণ বিভিন্ন পিলিতে ম্যাথ হয়তো কমই থাকে ব্যাংকের পিলি ছাড়া। আবার পিলিতেও ধরা খেতে পারেন, কারণ ম্যাথে ভালো না করলে আসলে কোনো জায়গায় মানে পার পাবেন না। আর একটা জিনিস শিওর থাকেন যে আপনি যদি পিলি সামহাও কভার করেও যান, আপনি আসলে জব পাবেন না। বাংলাদেশের যে জবগুলো ডিমান্ডেবল বা যেগুলো একটু চাহিদা সম্পন্ন জব, সেগুলো আপনি পাবেন না আপনাদের যে অবস্থা এই মুহূর্তে, বিশেষ করে ম্যাথে। কারণ আপনি দেখেন ব্যাংকের রিটেনে প্রায় 80 নম্বরের ম্যাথ থাকে, কিছু কিছু ক্ষেত্রে 70 নম্বরেরও করে, বাট 70 থেকে 80 ধরলাম। আপনি যদি এখান থেকে 50 না পান, আপনার চাকরি হবে না। কারণ আপনি বাকি 120-এর মধ্যে কত পাবেন? বাকি 120-এর মধ্যে আপনি পাইলেন, মনে করেন সাপোজ আপনি 80 পাইলেন, সর্বোচ্চ নাম্বার ধরলাম আমি। আর আপনি মনে করেন ম্যাথের যে 80 আছে, ওই 80-র মধ্যে আপনি পাইলেন মনে করেন
ম্যাথের রাশির মধ্যে পাইলেন আপনি 40, অর্ধেক নাম্বারই পাইলেন। সাপোজ কত হইলো 120। 120 নিয়ে আপনার জব হবে না, কারণ ভাইভাতে আপনি পাবেন হচ্ছে 25-এর মধ্যে ধরেন 20 পাবেন, তো 140, 140। কিন্তু দেখেন এখানে আপনি 80 পাইছেন আর আপনি ম্যাথের মধ্যে 80 মধ্যে পাইছেন 40। এই ম্যাথে অনেক ছেলে মেয়ে আছে 60 থেকে 70, কেউ কেউ 80ও পেয়ে বসে থাকবে। তাহলে যারা জব পাচ্ছে তাদের জন্য আসলে, আর আপনাদের এখন যে অবস্থা তাতে আপনারা ব্যাংকের 80-র মধ্যে আপনারা 40 পাবেন কি না সেটাও নিয়ে আমি সন্দিহান, কারণ মানে অর্ধেক নাম্বার পাবেন না, কারণ আপনাদের ম্যাথের অবস্থা খুবই খারাপ। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, যদি আপনি বিসিএস চিন্তা করেন, দেখেন বিসিএসের ম্যাথে 15, পিলিতে মেন্টাল এবিলিটির মধ্যেও ম্যাথ থাকে প্রায় আপনার 5-6টা, ধরলাম আমি 5টা ম্যাথে থাকে, এখানে 20 নাম্বার। এই 20 নাম্বার আমি যদি ম্যাথে ধরি আর কি, টোটাল ম্যাথে পিলিতে 20 নাম্বার। এই 20-এর মধ্যে আপনি যদি সামহাও 12 থেকে 14 না রাখতে পারেন, তাহলে আপনার জন্য আসলে মানে পিলিতে, যদিও বিসিএসের পিলিতে 200 নাম্বার, সেখানে অন্যান্য বিষয়ে অনেক মার্কস আছে, কিন্তু হয় না আসলে। দেখা যাচ্ছে যে ম্যাথে যদি আপনি এই 15-এর মধ্যে যদি আপনার 8টা কোশ্চেনের বেশি না হয়, তাহলে আসলে সমস্যা। এবং এটা হলো যে আপনার নেগেটিভ মার্কিং ছাড়া বলছে, অর্থাৎ আপনার নেগেটিভ মার্কিং ছাড়া আপনি মানে টোটাল নেগেটিভ মার্কিং সহ বা ছাড়া যেই বলেন না কেন, অর্থাৎ নেগেটিভ মার্কিং হিসাব করার পরে আপনাকে এই 20-এর মধ্যে 12 থেকে 14 রাখতে হবে। এখানে 15-এর মধ্যে আপনি নেগেটিভ মার্কিং হিসাব টিকাস করার পরে আপনাকে 8 থেকে 10 রাখতে হবে। তা না হলে আপনি এই 5 থেকে 10 নম্বরের জন্যই বাদ করবেন। ফর এক্সাম্পল আমি একটা সহজ ইকুয়েশন বলি, ধরেন আপনি বিসিএসে বাংলায় 35 নাম্বার, পিলিতে আপনি 35-এর মধ্যে 20 পাইলেন। তারপরে ইংরেজিতে 35, দুইটা মিলে অর্থাৎ সাহিত্য মিলে এখানে আপনি পাইলেন মনে করেন 18। আমি কিন্তু সর্বোচ্চ নাম্বারই ধরতেছি, দেখেন সর্বোচ্চ নাম্বারই ধরতেছি, অর্থাৎ আপনি এর থেকে বেশি পাওয়া আসলে খুব একটা পসিবল না। এরপরে ধরেন আপনি গেল বাংলা, ইংরেজি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আছে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 20, সেখান থেকে ধরেন আপনি পাইলেন 12। তারপরে ধরেন আপনার বাংলাদেশ বিষয়, বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়ে 35 নাম্বার, দুঃখিত বাংলা, বাংলাদেশ বাংলাতেও 35 নাম্বার। বাংলা 35-এর মধ্যে আপনি পাইলেন মনে করেন সাহিত্য আর ব্যাকরণ মিলে আপনি 35-এর মধ্যে পাইলেন মনে করেন 20ই পাইলেন সাপোজ। তাহলে এখানে দেখেন কত হইলো, 20, 20, 40, আর এখানে 30, 40 আর 30 হলো 70। আচ্ছা, এখন দেখেন ব্যাপারটা খেয়াল করেন, মজার জিনিস। আমি কিন্তু এগুলো নেগেটিভ মার্কিং বাদ দিয়ে ধরতেছি। আপনি মনে করেন বাংলাদেশ বিষয়ে পাইছেন 20, ইংরেজিতে পাইছেন 18, আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পাইছেন 12, বাংলাতে পাইছেন 20, আর কি বাকি আছে আপনার নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এখানে 10। 10-এর মধ্যে আপনি ধরে রাখেন 5-এর বেশি আপনি পাবেন না, এটা আমি এখনই বলতেছি শিওর, এটা আমিও পাবো না। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের 10-এর মধ্যে 5-এর বেশি পাওয়া সম্ভব না, হয় না, ধরলাম 5। এরপর আছে ভূগোল, পরিবেশ 10, এখানেও আপনি 5-এর বেশি পাবেন না, 5 থেকে 6 হাইয়েস্ট, ধরলাম 6 হাইয়েস্ট। অর্থাৎ আপনার নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন আর হচ্ছে আপনার ওই কী বলে ওই ভূগোল, পরিবেশ, দুর্যোগ, এখানে আপনি 10-20-এর মধ্যে পাইলেন মনে করেন 11। আর আছে আপনার কি বাকি আছে, এখান থেকে বাকি আছে বিজ্ঞান, সায়েন্সে কত, সায়েন্স আর কম্পিউটার মিলে সম্ভবত 30। এই 30-এর মধ্যে আপনি 15 বেশি পাবেনই না। আপনি কয়েকটা প্রশ্ন ঘাটে দেখেন গত 2-1 বছরের, অর্থাৎ বিজ্ঞানের যে প্রশ্নগুলো হচ্ছে, বিশেষ করে 40-এ যে প্রশ্ন হয়েছে বিজ্ঞানে, ইয়া দেখলে তো আর 15 তো অনেক বেশি ধরে ফেলছি আমি 30-এর মধ্যে। তাও আমি ধরলাম আমি 15 পাইলেন, তাহলে এখানে কত হইলো 70, 80, আর 15 হইলো 95, 96, 96। এবার ব্যাপারটা খেয়াল করেন, আর কিন্তু বাকি নাই, বাকি আছে কি ম্যাথ মেন্টাল এবিলিটি। তো ম্যাথ মেন্টাল এবিলিটি কত, ম্যাথ মেন্টাল এবিলিটি মিলে হচ্ছে আপনার ম্যাথে 15, মেন্টাল এবিলিটিতে 15, 30। এখন দেখেন 96 আপনার আপনি ধরেন সর্বোচ্চ নাম্বার ধরবেন 96 পাইছেন। এবার আপনি ফর এক্সাম্পল ম্যাথের 15-এর মধ্যে আপনি পাইছেন মনে করেন 5, বা আপনি 6ই পাইলেন সাপোজ, ধরলাম আরও 6 যোগ করলাম। আচ্ছা, মেন্টাল এবিলিটিতে আছে 15, আপনি এখান থেকে পাইলেন 7, ধরলাম 7। এবার যোগ করেন তো, 96 আর 6 হচ্ছে 102, 102 আর 7 হচ্ছে 109। আপনি টিকবেন না, কারণ 115 প্লাস না করতে পারলে বা 120-এর ঘরে না রাখতে পারলে আপনি টিকবেন না। তো দেখেন এই যে একটা ইকুয়েশন দেখলাম আপনি এরপরেও যদি আপনারা ম্যাথকে দুর্বলতা দেন যে ম্যাথে আমি মানে 15টা আছে আমি না পারলাম, তাহলে যে অনেকেই যে পিলির জন্য মনে করে যে ম্যাথ মাত্র 15 কি আর হবে, দেখেন শেষে আইসা আপনার ওই ম্যাথই ফ্যাক্ট করে দাঁড়াচ্ছে। অর্থাৎ আপনি এত নাম্বার ধরেও আপনি 96, পাশাপাশি আপনার এই ভূগোল এবং মানসিক দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল আর হচ্ছে নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের মধ্যে আপনি 11 ধরেও আপনি এরপরে আপনি ম্যাথ মেন্টাল এবিলিটি মিলে আপনি 30-এর মধ্যে যদি এখানে এই
আপনার 30-এর মধ্যে যদি আপনি এরকম 6 আর 7 পান, তাহলে আপনার আলটিমেট নাম্বার আসবে 109, সাপোজ 110-12 এরকম আসবে। কিন্তু 110-12 নাম্বার দিয়ে এখন আসলে পিলি টিকা সম্ভব না। 115 এখন রিস্ক হয়ে যায়। আমি যতটুকু জানি 38তম পিলিতে 115 টিকে নেই, 38 পিলিতে 115 টিকে নেই। 37-এ তো সম্ভবত 114-15 এরকমই ছিল, মানে কাটমাসও জানা যায় না, তবে অ্যাভারেজ মানে ধারণা করা যায়। আর 40-এও সম্ভবত প্রশ্নটা কঠিন হওয়ার কারণে এরকম 115 বেশি টিকাইছে। তাহলে 110-এর নিচে আপনি আসলেই রিস্ক পড়ে যাবেন। আর ওই যে 10টা নাম্বার, এই যে 100 পর্যন্ত যাওয়ার পর 10টা নাম্বার, ওই 10টা নাম্বার আপনার ম্যাথ এফেক্ট করে। আপনি মেন্টাল এবিলিটি সব মিলিয়ে টিলে আপনি 100 পর্যন্ত যেতে পারবেন। এরপরে যে 10টা নাম্বার থাকবে 10 থেকে 15, এই নাম্বারটা ম্যাথ এফেক্ট করবে। এটা মেন্টাল এবিলিটি না, মেন্টাল এবিলিটি এর মধ্যেই চলে আসছে। সব শেষে আপনার ম্যাথের 15 নাম্বারের মধ্যে আপনি কত পাইলেন আলটিমেটলি, ওটা আপনি যদি 15-এর মধ্যে 12 পান তাহলে 112, তাও আপনার 110 প্লাস আছে, দ্যাট মিনস আপনার সম্ভাবনা আছে টিকার। কিন্তু আপনি যদি ম্যাথের মধ্যে 15-এর মধ্যে আপনি সব কিছু মিলে 100 পাইলেন, কিন্তু ম্যাথের 15-এর মধ্যে পাই গেছেন আপনি 7, 107 হবে, টিকবেন না পিলি। তাহলে এই যে ব্যাপারগুলো বললাম তার একটাই কারণ যে আপনারা, আমি জানি না আমার এই কথাগুলো আপনারা দেখবেন কিনা, শুনবেন কিনা, কারণ অনেক কিছু ফ্যাক্ট করে। ডাটার অনেক সময় মোবাইলে থাকে না, অনেক সময় কেউ ডাটা কিনে ইউটিউব দেখতে হয়, ইউটিউব দেখতে গেলে ডাটা অনেক বেশি খরচ হয়, অনেক কিছু আছে। তো তারপরে আমি বলি যারা সম্ভব হয় কথাগুলো শুনেন, দেখেন। এবং এটা তো গেল পিলি, অর্থাৎ বিসিএসের পিলি। এবার আসি রিটেনের। বিসিএস রিটেনের ম্যাথে হচ্ছে 50 মার্কস। আপনাদের এখন যে অবস্থা, আপনারা 50-এর মধ্যে যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় আপনি হয়তো 10 পাবেন, 10-12 পাবেন। আর সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের নাই তারা আমার মনে হয় এখন যে অবস্থা আছেন এতে বলবেন যে স্যার আমরা তো, বা ভাই আমরা তো পিলি টিকলে পড়বো। ভাই পড়ে হয় না। আপনি পিলি টিকার পরে আমার ধারণা 41তম বিসিএসে পিলি টিকার পরে আপনি 3 মাস সময় পাবেন হাইস্ট রিটেনের পড়ার জন্য। আপনি কী পড়বেন এই 3 মাসের মধ্যে? আপনাদের মানে অঙ্কের যে বেসিকের যে অবস্থা এখন দেখতেছি আমি, এতে আপনারা পিলি টিকার পরে আপনি যদি ম্যাথের জন্য দৌড়ানো সারাদিন রাত খাটেন, আপনার পক্ষে 10-15 বেশি পাওয়া সম্ভব না 50-এর মতো। কারণ বেসিকটা তো এখন থেকেই গ্রো করবে, তাই না? আর আর সবচেয়ে বড় কথা হলো আমি গত 3 থেকে 4 মাস আপনাদেরকে নিয়ে আসি, অর্থাৎ আপনাদের সাথেই গত 3-4 মাস আমি কাজ করতেছি, যতটুকু পারতেছি আমি দিতেছি। আপনাদের এই 3-4 মাসের মধ্যেও তো আমি পারলাম না আপনাদের ম্যাথের বেসিকটা দাঁড় করাতে। যদিও আমি আপনাদেরকে পড়াচ্ছি না এভাবে, কারণ আমি তো শুধু পরীক্ষা নিচ্ছি বা হয়তো বলতেছি পড়ার জন্য না। আমার পক্ষে তো আসলে মানে রেগুলার ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তার অনেকগুলো কারণ আপনারা জানেন যে ফেসবুকে ক্লাস নিতে গেলে লাইভে অনেক সমস্যা করে, অনেকে ডাটা থাকে না, আমারও অনেক সময় প্রবলেম করে। সো আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি নিজেদের উপর যে আপনারা নিজেরা পড়েন, বিভিন্ন বই থেকে মিলিয়ে পড়েন। কিন্তু আপনাদের পড়াটা বিশেষ করে ম্যাথ এবং বিজ্ঞানে আপনাদের অবস্থাটা খুবই করুণ, এবং এই করুণ অবস্থা নিয়ে আপনাদের বিসিএস আশাই করা যাবে না, আশাই করা যাবে না। আর ব্যাংকে তো বুঝেনি ম্যাথ কী অবস্থা। ব্যাংকের যে ম্যাথগুলো পিলিতে আসে সেগুলোর, আজকে আমি যে ম্যাথগুলো দিয়েছিলাম আপনাদেরকে, আজকে যে 15টা ম্যাথ দিয়েছিলাম, এইরকম ম্যাথই আপনাদের আসবে, বিসিএসেও পিলিতেও আসবে। আবার এটা আমি আজকে তো মনে হয় সব কপি করছি। আমি আজকে যে 15টা প্রশ্ন করছি, 15টার মধ্যে সম্ভবত 14টা কোশ্চেনই, 13-14টা কোশ্চেনই আমি বিগত বছরের কোশ্চেনে তুলেছি। এই যে এন সংখ্যক প্রশ্নের অঙ্কটা, এটা বিসিএসসি পিলিতে আসা অঙ্ক। তারপরে এরকম অসংখ্য অঙ্ক যেগুলো আজকে দিয়েছি আমি 15টা অঙ্ক, এর মধ্যে ম্যাক্সিমাম অঙ্কই ব্যাংকের অথবা বিসিএসসি পিলিতে আসছিল। তাও দেখেন আপনারা এই 15টা অঙ্ক আপনাদের পারা উচিত ছিল ন্যূনতম 20 মিনিটের মধ্যে বা সর্বোচ্চ আধা ঘন্টা। আজকে আমি সময় দিয়েছিলাম আপনাদেরকে 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিট সময় দিয়েছিলাম আপনাদের আজকে আনসার করার জন্য। তা আপনারা যদি বাংলা, ইংরেজি, মানে সাধারণ জ্ঞানগুলো যদি 30 মিনিটেও শেষ করেন, তাও আপনি 45 মিনিটস টাইম পাচ্ছেন অঙ্ক করার জন্য। তাহলে 15টা অঙ্ক যদি আপনি, এই যে আজকে যে 15টা অঙ্ক ছিল, এই 15টা অঙ্কের মধ্যে যদি আপনি 12 থেকে 13টা অঙ্ক যদি আপনি 45 মিনিটের মধ্যে করতে না পারেন, তাহলে আপনারা কীভাবে অঙ্ক করবেন? আর এটার 45 মিনিটের মধ্যে না পারার মূল কারণ হচ্ছে যে আপনাদের এই অঙ্কের মানে বেসিকটা বা অঙ্কের যে পড়ার গতিটা, এটা একেবারে নাই বললেই চলে। আর একজন বলছেন যে, যেমন ফারহা মনে হয় বলছেন যে পড়া ম্যাথ রিভাইজ দিতে পারিনি। দেখেন, ম্যাথ রিভাইজ দেওয়ার কোনো বিষয় না। আমি ফারহার এই কথাটা বললাম যে ফারহা ইসলাম বলছে, আমাকে মনে হয় কমেন্ট করছে যে ভাই ম্যাথ রিভাইজ দিতে পারি নাই তাই, বা ম্যাথ করতে পারি নাই তাই হয়তো দিতে পারি। ম্যাথ রিভাইজ দেওয়া বা ম্যাথ করা পরীক্ষার আগের দিন বা পরীক্ষার সময় 2-1 দিন ম্যাথ রিভাইজ দেওয়া বা ম্যাথ করার কোনো বিষয় না। ম্যাথ হচ্ছে একটা চলমান বিষয়, আপনাকে অল টাইম করতে হবে। এবং আজকে যে ম্যাথগুলো ছিল, এই ম্যাথগুলোর মধ্যে 50%-এরও বেশি ম্যাথ আপনার আরও 1 বছর 1.5 বছর আগেই পারা উচিত ছিল। আমি কি পারা বুঝতে পারলাম ব্যাপারটা কী বলছি? অর্থাৎ আপনি যে মনে করতেছেন যে আমি আজকে পরীক্ষা, আমি গতকালকে তার আগের দিন বসে 2 দিন পড়লাম, তারপরে আমি আনসার করলাম, এটা ম্যাথের ক্ষেত্রে না।
আমি তো অনেকেই বলি যে আপনারা ম্যাথ পরীক্ষার আগে 2 দিন পড়বেন না, ম্যাথ ধরবেনই না। জানেন এটা একটা কাজে দেয়। অর্থাৎ ধরেন আপনার পরশুদিন বিসিএস এর পিলি পরীক্ষা, আমি অনেকেরই বলি যে আজকে এবং আগামীকালকে ম্যাথ করা দরকার নেই। তোমাদের ম্যাথের অবস্থা যদি ভালো হয় বা মোটামুটি মানসম্মত প্রিপারেশন হয়, তাহলে ম্যাথ তোমাদের আগের যে গত 2-3 বছরের যে প্রিপারেশন সেটা দিয়ে ম্যাথ পারবা। তাহলে পারার জন্য সেম কথা, যে আপনি মনে করেন ম্যাথ রিভিশন দিই নেই বা কী বলে ম্যাথের কি করি না এই জন্য পারলাম না, এটা আসলে যুক্তি না। আপনাকে এমন একটা প্রিপারেশন দাঁড় করাতে হবে অল টাইম ম্যাথের জন্য, যে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে ম্যাথ পরীক্ষা দিলে 50% পারবেন। এইভাবে নিজেকে গড়ে তুলতে হবে। এখন 50% কেন বললাম? কারণ এটা এই মুহূর্তে, একটা সময় গিয়ে আপনাকে 80% পারতে হবে। আপনি আমাকে এখন একটা ম্যাথ দেন, আমাকে আপনি এখন 3টা ম্যাথ দেন, আমি তিনটার মধ্যে ইনশাল্লাহ 2টাই পারবো, বা অনেক সময় 3টাও পারবো। তো কারণ কি? কারণ আমিও সেই হয়তো অনেক সময় ধরে পড়ছি সে কারণে। তো আজ থেকে আপনাদের মতো স্টেজে আমি 50%ই পারতাম। এই জন্য আমি আপনাকে বলতেছি যে আপনাদের এখন যে স্টেজ আছে, এখানে স্টেজে আপনি যে কোনো সময় যে কোনো ম্যাথ আপনাকে 50% পারতে হবে, ইনস্ট্যান্ট। আজ থেকে 1-1.5 বছর পরে আমি আপনাকে বলতে পারি যে আপনি যেহেতু ডেভেলপ করছে বেসিকটা বা ভালো করছেন, তাহলে আপনি 70-80% পারবেন। কিন্তু আপনারা এখন যে আমি দেখেন যে বললাম একটু আগে যে গত 3 থেকে 4 মাস আপনাদের সাথে আমি আসি, তাহলে আপনারা বলেন তো এই 3-4 মাস আপনারা কী করলেন? ম্যাথের বেসিকটা কী ডেভেলপ করলেন আপনারা গত 3 মাসে বা গত 4 মাসে? এই যে কদিন আমার গ্রুপে আসেন আপনারা, এই 3-4 মাসে আপনাদের ম্যাথের বেসিকটা কী ডেভেলপ করলো আপনি বলেন আমাকে? যে 3-4 মাস পরেও আপনি ইনস্ট্যান্ট কোনো প্রকার পড়াশোনা ছাড়াই ম্যাথে যদি 50% না পান নাম্বার, তাহলে বলতে হবে আপনার ম্যাথে কোনো প্রিপারেশনই নেই। আপনি যদি ম্যাথ পরীক্ষার আগের 3 দিন টানা 24 ঘন্টাও পড়েন, তারপরেও ম্যাথ আপনার ভালো হবে না। তার কারণ হচ্ছে, আমি আপনার গত 3 দিনের পড়া দেখতে চাই না, আমি দেখতে চাই আপনি লাস্ট 3 থেকে 4 মাস কী করলেন। তাহলে আপনারা যারা এখানে আছেন, বিশেষ করে ফারহার কথাটা বললাম, যে ফারহা আপনি গত 3 মাস কী করলেন বলেন। আপনি আজকে আমাকে বলতেছেন ম্যাথ আপনি রিভাইজ দেন। ম্যাথ ইজ নট আ সাবজেক্ট, কী বলা যায়, যে হুইচ ইজ রিভাইজড বিফোর দ্য এক্সাম ডে অথবা এক্সাম নাইট। এটা একটা কনস্ট্যান্ট সাবজেক্ট। এটা অল টাইম আপনাকে ফিট রাখতে হবে যে আপনি 40%-এর মতো বা 50%-এর মতো ম্যাথ আপনি পারবেনই অল টাইম। আজকে যে ম্যাথগুলো ছিল এর মধ্যে তো আমি 50%-এর বেশি ম্যাথ ছিল যেগুলো আমি কপি করে দিচ্ছি বিগত বছর থেকে। তাহলে আপনি বিগত বছরের কোশ্চেনগুলো কি আপনার শেষ হয় না 3-4 মাসে? তাহলে এই জিনিসগুলো, এই কোশ্চেনগুলো নিজেদের কাছেই আপনাদের কাছেই করলাম, আপনারা নিজেরাই উত্তর চেষ্টা করেন খুঁজে বের করার যে আসলে কী করণীয়, কী করতে হবে। আর অনেকে একটা কথা বলে যে ইংরেজি ম্যাথ সমস্যা হয়। আমি এটা একদম বিশ্বাস করি না, কারণ আপনার ম্যাথের বেসে যদি ভালো হয়, তাহলে আপনি ইংরেজি বাংলা যেভাবে দেখে আপনি পারবেন। আসলে ইংরেজিতে যে ম্যাথগুলো আসে সেগুলো কোনো আহামরি এরকম কোনো শব্দ দিয়ে আসে না যে শব্দগুলো আপনি অজানা। সো ইংরেজিতে ম্যাথ দিলে যে পারি না, তারও মূল কারণ হচ্ছে বাংলায় ম্যাথগুলো বুঝি না, এই জন্য ইংরেজিতে পারি না। সো আপনারা বিভিন্ন বই আছে, আমাদের সাইফুস বই আছে, কাইরুলস আছে, আগাওয়ালের বই আছে, তো এই বইগুলো মিক্স করে পড়েন। প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা ম্যাথ করেন। আপনার যে অবস্থা, এতে 5-6 ঘন্টা ম্যাথ করতে হবে ডেইলি। আর শেষ কথা বলে ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে এই কথাটা বারবারই বলি, ম্যাথ, ইংলিশ, সায়েন্স, ইহা যদি না হয় আপনার বিসিএস হবে না। খুব ভালো প্রিপারেশন আর হবে না। আমি কথায় কদিন আগে লিখছিলাম, মেসেঞ্জারে বলছিলাম, ম্যাথ, ইংলিশ এবং সায়েন্সে যদি আপনি ভালো না হন, আপনার বিসিএস বা আদার্স যে বড় বড় গভর্নমেন্ট জবগুলো আছে, যেমন এই এনএসআই, এডি গেল, নির্বাচন কমিশনে গেল, পরীক্ষা গেল, এরকম যে হাই প্রোফাইল জবগুলো আছে এগুলো আপনার হবে না। আর আপনার যদি ইংলিশ এবং ম্যাথে দুর্বলতা থাকে, আপনার ব্যাংক হবে না, বিশেষ করে ম্যাথে ব্যাংক হবে না। তাহলে আপনি কী চাকরি পাইতে চান বলেন? প্রাইমারি স্কুল হেডমাস্টার হবেন? তাও তো বিশেষ থেকে হইতে হবে, বিশেষ থেকে নন ক্যাডারে দিবে, কেমনে হবেন বলেন? তাহলে এই জন্য বললাম যে আপনারা যে অনেকে তো জব করেন, বাট যে যাই করেন, আপনাদের যদি আকাঙ্ক্ষা থাকে আপনারা 10ম গ্রেড বা 9ম গ্রেডের জবে আসবেন, সরকারের মেইন স্ট্রিমের জব যেগুলো আছে, অর্থাৎ ব্যাংকের অফিসার, সিনিয়র অফিসার, অথবা বিসিএস ক্যাডার, অথবা অন্যান্য 9ম গ্রেড, 10ম গ্রেড, এগুলো যেগুলো হাই প্রোফাইল, তো সেইগুলোকে পাইতে হলে আপনার অবশ্যই ম্যাথ, ইংলিশ এবং সায়েন্স, এই 3টা সাবজেক্টকে আপনার ফোকাস করতে হবে। আপনি 10 ঘন্টা পড়াশোনা করলে আপনাকে 7 ঘন্টায় 3টা পড়তে হবে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ফর টুডে। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।